যে মানুষটাকে আপনি ছোটবেলা থেকে কাকু বলে ডেকে এসেছেন, যার কোলে পিঠে চড়ে আপনি বড় হয়েছেন, একদিন হঠাৎ যদি জানতে পারেন সেই মানুষটাই হতে যাচ্ছে আপনার জীবনসঙ্গী। কোনো নাটক বা সিনেমা নয়, আমার নিজের বাবার এক চরম জেদ আর ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে আমার জীবনটা এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছিল যেখানে ভালোবাসা আর কর্তব্যের মাঝে কোনো তফাৎ ছিল না। বুকে চেপে রাখা এক তীব্র যন্ত্রণার গল্প আজ আপনাদের শোনাব। অনুরোধ রইল, গল্পটি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন, কারণ এই ট্র্যাজিক পরিণতির কথা আপনারা হয়তো স্বপ্নেও কখনো ভাবেননি। সেদিন আকাশটা মেঘলা ছিল, ঠিক যেমনটা আজ আমার মন। মাত্র কয়েকদিন আগেই আমার অনার্স ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে। জীবনের সোনালি দিনগুলো নিয়ে কত শত স্বপ্ন বুনেছিলাম নিজের চোখে। ভেবেছিলাম পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়াবো, তারপর বাবা মাকে একটা সুন্দর জীবন উপহার দেব। কিন্তু নিয়তি বোধহয় আড়ালে বসে আমার এই সরল ভাবনায় অট্টহাসি হাসছিল। বিকেলের দিকে বাবা অফিস থেকে ফিরে সোজা আমার ঘরে এলেন। বাবার মুখটা বেশ গম্ভীর দেখাচ্ছিল। আমি ড্রয়িং খাতাটা একপাশে সরিয়ে রেখে বললাম, কি হয়েছে বাবা, শরীর খারাপ লাগছে? বাবা আমার পাশে বসলেন, আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে গভীর একটা শ্বাস নিলেন। তারপর চশমাটা খুলে টেবিলের উপর রেখে বললেন, তন্নি, তোর সাথে একটা জরুরি কথা আছে মা। আমি তোর জন্য একটা বিয়ের সম্বন্ধ ঠিক করেছি। বাবার মুখে বিয়ের কথা শুনে আমার বুকটা ধক করে উঠল। এই বয়সেই বিয়ে? আমি আমতা আমতা করে বললাম, বাবা, কিন্তু আমি তো আরও পড়াশোনা করতে চাই, তাছাড়া মাত্রই তো পরীক্ষা শেষ হলো। আমি সব জানি তন্নি, বাবা আমার কথা মাঝপথেই থামিয়ে দিলেন। কিন্তু পাত্র অত্যন্ত নির্ভরযোগ্য। আমার চেয়ে ভালো পাত্র তোর জন্যে আর কেউ খুঁজে পাবে না। পাত্র আর কেউ নয়, আমার বাল্যবন্ধু আসাদ। বাবার মুখের শেষ বাক্যটা শোনার পর মনে হল আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আসাদ কাকু, যিনি বাবার স্কুলের বন্ধু, ব্যবসার পার্টনার এবং যার বয়স প্রায় আমার বাবার কাছাকাছি। আমার পুরো শরীর কাঁপতে শুরু করল। আমি অবিশ্বাস্য চোখে বাবার দিকে তাকিয়ে রইলাম। আসাদ কাকু তো বিবাহিত ছিলেন। ওনার স্ত্রী গত বছর রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। ওনার একটা ছোট ছেলেও আছে। আমি চিৎকার করে বলতে চাইলাম, বাবা, এটা কিভাবে সম্ভব? উনি তো আমার বাবার মতো, ওনাকে আমি কাকু বলে ডেকেছি। কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। চোখের কোণ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। বাবা আমার হাত দুটো শক্ত করে ধরে বললেন, আমি জানি তোর কষ্ট হচ্ছে তন্নি, কিন্তু আসাদের এই কঠিন সময়ে আমার পাশে দাঁড়ানো উচিত। তাছাড়া ও তোকে খুব যত্নে রাখবে। আমি সিদ্ধান্ত নিয়েছি, আগামী শুক্রবার তোদের আকদ। বাবার এই একতরফা সিদ্ধান্ত আমার ঘরের দেওয়ালগুলোতে যেন এক একটা তীরের মতো বিঁধতে লাগল। আমি বুঝতে পারছিলাম না এটা কি বাবার কোনো অন্ধ ভালোবাসা, নাকি আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, আমি জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। চোখের জল তখনও শুকায়নি। ঠিক তখনই আমার ফোনের স্ক্রিনটা জ্বলে উঠল। স্ক্রিনে ভেসে উঠল একটা চেনা নাম, আরিয়ান। আরিয়ান, যাকে আমি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি, যার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার বাঁচার অক্সিজেন। আরিয়ানকে আমি এখন কি জবাব দেব? কিভাবে বলবো যে আমার বাবা আমাকে নিজের বন্ধুর হাতে তুলে দিচ্ছেন? বিষাক্ত এক অন্ধকার চারপাশ থেকে আমাকে গ্রাস করতে লাগল। আরিয়ানের নামটা ফোনের স্ক্রিনে ভেসে উঠতেই আমার বুকের ভেতরটা যেন ওলট পালট হয়ে গেল। কাঁপতে থাকা হাতে ফোনটা রিসিভ করে কানের কাছে ধরলাম। ওপাশ থেকে আরিয়ানের সেই চিরচেনা মিষ্টি কণ্ঠস্বর ভেসে এলো, কি করছো তন্নি? এত দেরি করে ফোন ধরলে যে? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আরিয়ানের গলার উচ্ছ্বাস শুনে আমার চোখের জল আর বাধা মানল না। আমি ডুকরে কেঁদে উঠলাম। আমার কান্নার শব্দ শুনে আরিয়ানও ওপাশ থেকে অস্থির হয়ে উঠল। তন্নি, কি হয়েছে তোমার? কাঁদছ কেন? কেউ কি কিছু বলেছে? প্লিজ কথা বলো। আমি কোনো মতে নিজেকে সামলে নিয়ে ভাঙা গলায় বললাম, আরিয়ান, সব শেষ হয়ে গেছে। বাবা আমার বিয়ে ঠিক করেছেন। ধুর পাগলি, এই জন্য কাঁদছ? আরিয়ান স্বস্তির একটা শ্বাস ফেলে বলল, তুমি তো জানোই আমাদের সম্পর্কের কথা আমি আমার পরিবারকে জানিয়েছি। কাল পরশুই আমার মা বাবা তোমাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাবেন। তোমার বাবাকে আমি বুঝিয়ে বলবো। না আরিয়ান, তুমি বুঝতে পারছো না। আমি প্রায় চিৎকার করে উঠলাম। বাবা কোনো সাধারণ পাত্রের সাথে আমার বিয়ে ঠিক করেননি। বাবা আমার বিয়ে ঠিক করেছেন ওনার বাল্যবন্ধু আসাদ কাকুর সাথে। আগামী শুক্রবার আমাদের আকদ।
আমার কথা শেষ হতেই ওপাশ থেকে এক দীর্ঘ নীরবতা নেমে এলো। আরিয়ানের ভারী নিঃশ্বাসের শব্দ পাচ্ছিলাম, কিন্তু ওর মুখে কোনো ভাষা ছিল না। যেই মানুষটা আমাকে নিয়ে হাজারো স্বপ্ন বুনেছিল, সে যেন এক মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে গেল। বেশ কিছুক্ষণ পর আরিয়ান ফিসফিস করে বলল, আসাদ কাকু, যিনি তোমার বাবার বয়সী, তোমার বাবার নিজের মেয়ের জীবন এভাবে ধ্বংস করতে পারেন না তন্নি। আমি কালই তোমার বাবার সাথে কথা বলবো। আমি আরিয়ানকে বারণ করলাম, কারণ আমি আমার বাবাকে খুব ভালো করেই চিনি। বাবা একবার যা সিদ্ধান্ত নেন তা থেকে ওনাকে নড়ানো অসম্ভব। সারা রাত এক ফোঁটা ঘুমাতে পারলাম না। পরদিন সকালে চোখ মুখ ফুলে লাল হয়ে রইল। ডাইনিং টেবিলে নাস্তার জন্য যখন বসলাম, তখন লক্ষ্য করলাম পুরো বাড়িতে একটা থমথমে পরিবেশ। মা নিচু মাথায় চা ঢালছেন, ওনার চোখেও জল। বোঝা যাচ্ছে মায়ের এই বিয়েতে মত নেই, কিন্তু বাবার সিদ্ধান্তের ওপর কথা বলার সাহস ওনারও নেই। ঠিক তখনই ড্রয়িং রুমে কলিং বেল বেজে উঠল। মা গিয়ে দরজা খুলতেই যে কণ্ঠস্বর আমার কানে এলো, তা শুনে আমার পুরো শরীর হিম হয়ে গেল। আসাদ কাকু এসেছেন। ওনার পরনে দামি স্যুট, মুখে এক অদ্ভুত শান্ত হাসি। বাবা ওনাকে জড়িয়ে ধরে বসার ঘরে নিয়ে এলেন। আমি মাথা নিচু করে নিজের ঘরে চলে যাচ্ছিলাম, কিন্তু আসাদ কাকু আমাকে ডেকে থামালেন। তন্নু, কেমন আছো মা? একটু এদিকে এসো। আমি অনিচ্ছা সত্ত্বেও ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। আসাদ কাকু আমার দিকে তাকালেন। ওনার চোখে আজ অন্য এক দৃষ্টি, যা আমি আগে কখনো দেখিনি। উনি পকেট থেকে একটা মখমলের ছোট বাক্স বের করে আমার দিকে বাড়িয়ে দিলেন। বাক্সটা খুলতেই একটা দামি হীরের আংটি চকচক করে উঠল। আসাদ কাকু মৃদু হেসে বললেন, জানি পরিস্থিতিটা তোমার জন্য মেনে নেওয়া কঠিন তন্নি, কিন্তু আমি তোমাকে খুব সুখে রাখব। এই আংটিটা তোমার জন্য। আমি আংটিটার দিকে তাকিয়ে তীব্র এক ঘৃণা আর অসহায়ত্ব বোধ করলাম। ঠিক তখনই বাবার ফোনটা বেজে উঠল। বাবা ফোনটা কানে নিয়ে হন্তদন্ত হয়ে বললেন, কি বলছো আরিয়ান, তুমি আমাদের বাসায় আসছো কেন? আরিয়ানের নামটা বাবার মুখে শুনে আমার হৃৎপিণ্ড যেন থমকে গেল। আরিয়ান সত্যি সত্যিই আমার বাবার সামনে চলে আসছে। এখন কি হবে? বাবার মুখ থেকে আরিয়ানের নামটা শুনে আমার সমস্ত শরীর মুহূর্তের মধ্যে অবশ হয়ে গেল। আরিয়ানকে আমি বারণ করেছিলাম, কিন্তু ও শোনেনি। ও নিজের ভালোবাসাকে বাঁচানোর জন্য সরাসরি বাঘের গুহায় পা দিতে যাচ্ছে। আমি আসাদ কাকু আর বাবার দিকে তাকালাম। বাবার চোখে মুখে তখন তীব্র কৌতূহল আর রাগ ফুটে উঠেছে, আর আসাদ কাকু কিছুটা বিভ্রান্ত হয়ে আমাদের দিকে তাকিয়ে আছেন। মিনিট 10 মধ্যেই বসার ঘরের কলিং বেলটা আবার বেজে উঠল। বাবা নিজেই গিয়ে দরজা খুললেন। দরজায় দাঁড়িয়ে আছে আরিয়ান। ওর পরনে একটা সাধারণ শার্ট, কিন্তু চোখে ছিল এক অদ্ভুত দৃঢ়তা। আরিয়ান ভেতরে ঢোকার সময় আমার দিকে একবার তাকালো। ওর সেই চাউনিতে আমার জন্য কতটা ব্যাকুলতার ভালোবাসা লুকিয়েছিল তা কেবল আমিই বুঝতে পারছিলাম। বাবা গম্ভীর গলায় বললেন, আরিয়ান, তুমি তন্নির ক্লাসের ফ্রেন্ড যতটুকু জানি, কিন্তু আজ হঠাৎ এভাবে আমাদের বাড়িতে কোনো দরকার আছে? আরিয়ান সোজা বাবার সামনে গিয়ে দাঁড়াল। তারপর আসাদ কাকুর দিকে একবার তাকিয়ে গভীর একটা শ্বাস নিয়ে বলল, আঙ্কেল, আমি এখানে কোনো দরকার নিয়ে আসিনি, একটা অধিকার চাইতে এসেছি। আমি তন্নিকে ভালোবাসি। আমরা একে অপরকে বিয়ে করতে চাই। আরিয়ানের কথা শেষ হতেই বসার ঘরে যেন একটা নীরব বিস্ফোরণ ঘটে গেল। বাবার চোখ দুটো রাগে লাল হয়ে উঠল। সোফা থেকে উঠে দাঁড়িয়ে বাবা চিৎকার করে বললেন, কি বললে তুমি? এত বড় সাহস তোমার, আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মেয়ের দিকে নজর দেওয়ার কথা বলছো? আরিয়ান দমে গেল না। ও হাত জোড় করে বলল, আঙ্কেল, প্লিজ শান্ত হন। তন্নির সাথে আসাদ আঙ্কেলের বয়সের ব্যবধান অনেক বেশি। আপনি নিজের বন্ধুর জন্য তন্নির পুরো জীবনটা এভাবে নষ্ট করে দিতে পারেন না। আমি তন্নিকে সারা জীবন খুব সুখে রাখব, বিশ্বাস করুন। চুপ করো। বাবা আরিয়ানের কলার চেপে ধরলেন। সুখে রাখবে? তোমার কি যোগ্যতা আছে আমার মেয়েকে সুখে রাখার? আর আসাদ আমার শুধু বন্ধু নয়, ও আমার বিপদের দিনের একমাত্র ভরসা।